আপনি কি জানেন যে ইন্ডিয়াতে প্রত্যেক বছর লক্ষ লক্ষ লোকেরা নিজের বিজনেস শুরু করে, কিন্তু তার মধ্যে থেকে বেশিরভাগ প্রথম বছরই বন্ধ হয়ে যায়। আপনি কি কোনদিন চিন্তা করেছেন যে এমনটি কেন হয়? কারণ সম্পূর্ণ ক্লিয়ার রয়েছে। লোকেরা তো বিজনেস শুরু করে নেয়, কিন্তু সঠিক ফাউন্ডেশন ছাড়া, কোনো সঠিক চিন্তা, সঠিক মিশন এবং ক্লিয়ার ভিশন ছাড়া কোনো বিজনেস বেশি দিন টিকতে পারে না। আর এটাই হচ্ছে আমাদের প্রথম এবং সবথেকে প্রয়োজনীয় একটি পিলার, স্পষ্ট দৃষ্টিকোণ এবং মিশন। যখনই কোনো ব্যক্তি বিজনেস শুরু করে তখন তার ব্রেনে শুধু একটি কথা সবসময় থাকে, সেটি হচ্ছে পয়সা উপার্জন করা। কিন্তু সত্য এইটি যে পয়সা একটি আউটকাম হয়, ওটি কোনো কারণ মোটেই হয় না। যে কোনো বড় বিজনেস শুধুমাত্র পয়সার জন্য শুরু মোটেই করা হয়েছিল না। সেটি আপনি টাটার উদাহরণ নেন, আম্বানির উদাহরণ নেন বা বাইজুসের উদাহরণ নেন। এই সবার পিছনেই একটি ভিশন ছিল, কারণ ছিল, একটি মিশন ছিল, যেটি পয়সা থেকে অনেক বড় ছিল। আর যখন আপনার মিশন কোনো জায়গায় বড় হয়, তখনই লোকেরা আপনার সঙ্গে কানেক্টেড হয়, আপনার কথা শুনে এবং আপনার সঙ্গে কাজ করতেও চায়। এবার আপনি চিন্তা করুন যে আপনার কাছে যদি কোনো ক্লিয়ার ভিশনই না থাকে, তাহলে আপনি কোন জায়গায় যাবেন? মনে করে নিন, আপনি কোনো একটি ট্যাক্সিতে বসেছেন এবং ড্রাইভারের সঙ্গে বলছেন যে চলো, কিন্তু ডেস্টিনেশন আপনি কোনো জায়গায় বলছেন না। তাহলে সে কি কোনো জায়গায় আপনাকে পৌঁছাতে পারবে? মোটেই না, তাই না? এটি হয় যখন আপনি কোনো বিজনেসটি শুরু করেন কিন্তু আপনার কাছে কোনো ডাইরেকশন থাকে না। এবার প্রশ্ন এইটি ওঠে যে ভিশন এবং মিশনের মধ্যে পার্থক্য কী? দেখেন, ভিশন একটি হয় আপনার একটি লং টার্ম স্বপ্ন। ফ্রেন্ডস, আপনার কাছে একটি অনুরোধ এবং রিকোয়েস্ট রয়েছে যে আপনি তো ভিডিওটি পুরোটাই দেখেন এবং শোনেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। ফ্রেন্ডস, যদি আপনার এই কন্টেন্ট সত্যি ভালো লাগে, যদি আপনার মনে হচ্ছে এই জ্ঞান সবার কাছে পৌঁছক, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন দেয় আরও ভালো ভালো কন্টেন্ট আনার জন্য। আপনি নিজের ব্যবসাটিকে আগামী আসা 5 বা 10 বছরে কোন জায়গায় দেখতে চান এবং একটি মিশন থাকে, টার্গেট থাকে। আজকে আপনি কি করছেন যেন ওই স্বপ্নটিকে আপনি পরিপূর্ণ করতে পারেন। ভিশন হয় ওই একটি ফটো যেটি নিজের ব্রেনের মধ্যে আপনি তৈরি করেছেন, এবং মিশন ওই একটি রাস্তা যার থেকে আপনি এই ফটোটিকে রিয়ালিটিতে পরিবর্তন করেন। উদাহরণের হিসেবে আপনি মনে করে নেন যে আপনি একটি অর্গানিক স্কিন কেয়ার ব্র্যান্ড শুরু করতে চান। আপনার ভিশন ওই জায়গায় থাকতে পারে যে আমরা প্রত্যেক ভারতীয় ঘর পর্যন্ত কেমিক্যাল ফ্রি স্কিন কেয়ার পৌঁছতে চাই। আর আপনার মিশন ওইটি হতে পারে যে আমরা 100% প্রাকৃতিক এবং টেস্টেড স্কিন কেয়ার সলিউশন তৈরি করব, যেটি খুব সুরক্ষিত এবং সস্তা হয়। এবার এই ভিশন এবং মিশন শুধুমাত্র ফ্যান্সি শব্দ মোটেই নয়, এটি আপনার সম্পূর্ণ টিমটিকে এবং গাইড করে তথা মোটিভেট করে এবং অ্যালাইন সবসময় রাখে। যখন কোনো এমপ্লয় আপনার সঙ্গে কানেক্টেড হয়, তখন শুধুমাত্র স্যালারির জন্য মোটেই নয়। যদি সে এটি জানতে পারে যে আপনি কিছু মিনিংফুল তৈরি করছেন, তাহলে সে নিজের সম্পূর্ণ এনার্জি তার মধ্যে লাগিয়ে দেয়। আরেকটি পাওয়ারফুল উদাহরণ আমরা নিয়ে নিই অ্যাপেলের। স্টিভ জবসের টার্গেট ছিল টু মেক এ ডেন্ট ইউনিভার্স। এটি কোনো ছোট কথা মোটেই নয়, কিন্তু এই ভিশনের কারণে উনি প্রোডাক্ট তৈরি করেছে যেটি সম্পূর্ণ বিশ্ব পরিবর্তনও করেছে। আইফোন শুধুমাত্র একটি ফোন মোটেই ছিল না, এটি একটি রেভলিউশন ছিল। এবার আপনি চিন্তা করুন, যদি স্টিভ জবস শুধুমাত্র পয়সা উপার্জন করার জন্য কোম্পানি চালাতো, তাহলে হয়তো অ্যাপেল আজকে ওই পজিশন পর্যন্ত মোটেই পৌঁছতো না। এবার কথা বলে ইন্ডিয়ার একটি লোকাল উদাহরণের, জেহো, একটি ইন্ডিয়ান সফটওয়্যার কোম্পানি যেটি কোয়াইটলি একটি গ্লোবাল পরিবর্তন হয়েছে। জোহোস ফাউন্ডার সিদ্ধার ওয়াম্বর ভিশন ছিল রুরাল ইন্ডিয়াটিকে টেক ইনোভেশনের সঙ্গে কানেক্টেড করা। এই কারণে সে নিজের এমপ্লয়ীদের শহর থেকে গ্রামের দিকে নিয়ে গিয়েছিল, যেন সে ওইখান থেকে কাজ করে, লোকেদের ট্রেন করে এবং ডিসেন্ট্রালাইজ জন্য করতে পারে। দেখুন কত পাওয়ারফুল ভিশন এটি। এবার হয়তো আপনি বুঝে গেছেন যে কোনো ভিশন ছাড়া এবং মিশন ছাড়া কোনো বিজনেস শুধুমাত্র একটি দোকান হয়েই থাকে। আর আজকের সময় যে জায়গায় কম্পিটিশন প্রত্যেক সেকেন্ড সব জায়গাতেই বেড়েই যাচ্ছে, ওই জায়গায় আপনাকে শুধুমাত্র দোকানই তৈরি করলে হবে না, একটি মুভমেন্ট ওই জায়গাতে শুরু করতে হবে। লোকেরা প্রোডাক্ট ওই জায়গায় মোটেই কেনে না, তারা ওই জায়গায় স্টোরি কেনে।
যদি আপনার স্টোরির মধ্যে দম থাকে, যদি আপনার ভিজন লোকেদেরকে সবসময়ের জন্য ইন্সপায়ার করে, তাহলে গেমটি আপনি জিতে গেছেন। আর এবার প্র্যাকটিক্যালভাবে এটি আমরা বোঝার চেষ্টা করি যে আপনি নিজের ভিজন এবং মিশন কিভাবে ডিফাইন করতে পারবেন। স্টেপ 1, নিজের মনের কাছেই আপনি শোনেন যে আপনার বিজনেস শুধুমাত্র পয়সা উপার্জন করার জন্য বা আপনি কোনো তার মধ্যে পরিবর্তন আনতে চান। স্টেপ 2, একবার চিন্তা করুন যে আপনি কোন কোন লোকেদের সাহায্য সবসময় করতে চান, আপনার কাস্টমার কে। স্টেপ 3, চিন্তা করুন যে আপনার সেবা বা উৎপাদটি তাদের লাইফের মধ্যে কি কি পার্থক্য আনতে পারবে। চতুর্থ স্টেপ, নিজের আনসারটিকে সিম্পল এবং ক্লিয়ার ওয়ার্ডে লিখুন, যেন যে কেউ ওইটিকে পড়ে ইনস্ট্যান্টলি ওই জায়গায় বুঝে যায় যে আপনি কি করতে চান। অনেক লোকেরা সবসময় চিন্তা করে যে এই কাজটি আমরা পরে করব, প্রথমে প্রোডাক্টটি লঞ্চ করে নিই, কিন্তু আসলে এই কাজটি সর্বপ্রথম আমাদের হওয়া উচিত, কারণ এটি আপনার বাকি সব ডিসিশনটিকে সবসময়ের জন্য গাইড করবে। আপনার ব্র্যান্ডিং, আপনার মার্কেটিং, হায়ারিং, পার্টনারশিপ, সব কিছুই। এবার আমরা কথা বলি আরেকটি ইম্পর্টেন্ট জিনিসের ব্যাপারে, অ্যালাইনমেন্ট। ভিজন এবং মিশন শুধুমাত্র ফাউন্ডারের ব্রেনের মধ্যে মোটেই থাকা উচিত নয়, ওইটি সম্পূর্ণ টিমের ভিতরে থাকা উচিত। আর এটির জন্য আপনাকে বারবার ওটিকে রিপিট করতেই হবে, মিটিংয়ের মধ্যে বলতে হবে, পোস্টার পরে লিখতে হবে, আর প্রত্যেক নতুন এমপ্লয়ীদের তাদের এই ব্যবসার ব্যাপারে বলতে হবে। আরেকটা জিনিস যেটি ভিজন এবং মিশনের মধ্যে প্রাণ দিয়ে দেয়, ওইটি হচ্ছে কোর ভ্যালুজ। কোর ভ্যালুজ ওই একটি সিদ্ধান্ত যার উপরে আপনার বিজনেসটি সবসময়ের জন্য চলে। এইটি আপনার ডিসিশনটিকে সবসময়ের জন্য শেপ করে। যেমন আপনার কোর ভ্যালু ওই জায়গায় ট্রান্সপারেন্সি থাকে, তাহলে আপনি প্রত্যেক ডিলের মধ্যে হনেস্টি রাখবেন। যদি আপনার ভ্যালু ওই জায়গায় ইনোভেশন থাকে, তাহলে প্রত্যেক মাসে আপনি নতুন ট্রাই করতেই থাকবেন। কোর ভ্যালুজ আপনার কোম্পানির একটি পার্সোনালিটি হয়। এবার হয়তো আপনি চিন্তা করছেন যে এই সব কিছু কি সত্যি কোনো পার্থক্য দেয়? তাহলে আসুন আরেকটি লোকাল কেস স্টাডি আমরা দেখি। পেপার বোট একটি ইন্ডিয়ান বেভারেজ ব্র্যান্ড যেটি নিজের ভিজন এবং মিশনটিকে এত ভালোভাবে ডিফাইন করেছে, যার প্রত্যেক প্রোডাক্ট, প্রত্যেক অ্যাড, প্রত্যেক প্যাকেজিং সেই কথাটিকে রিপিট করে, স্টঞ্জা, ছোট পিলার কথা এবং অথেন্টিক টেস্ট। এটি কারণ এতগুলি ড্রিঙ্ক ব্র্যান্ডসের বীজ পেপার বোট একটি আলাদা পরিচয় করতে পেরেছে। এই প্রথম পিলারের সারাংশটাই কি? যদি আপনি চান যে আপনার বিজনেসটি লম্বা সময় পর্যন্ত টিকে থাকে, গ্রো করে এবং অন্যদেরকে সবসময়ের জন্য ইন্সপায়ার করে, তাহলে সর্বপ্রথম একটি ইন্টারেস্টিং ভিজন এবং মিশন সবসময়ের জন্য তৈরি করবেন। এটিকে লিখবেন, বারে বারে রিপিট করবেন, নিজের টিমের সঙ্গে ওইটি শেয়ারও করবেন এবং প্রত্যেক ডিসিশনের মধ্যে সেটিকে গাইডও করবেন। এর থেকে না শুধুমাত্র আপনার বিজনেসটি একটি ডাইরেকশন পাবে, আসলে যখনই কোনো কঠিন সময় আসবে, এই ভিশনটি আপনাকে সবসময়ের জন্য ইন্সপায়ার করবে, মোটিভেট করবে যে আপনি কেন শুরু করেছিলেন এবং কোন জায়গায় যেতে চান। যখন আপনার ভিজন এবং মিশন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, তখন ওই জায়গায় নেক্সট প্রশ্ন ওঠে যে এটিকে এবার আমরা সত্যে পরিণত কিভাবে করতে পারবো। এবার এই জায়গায় আসে দ্বিতীয় সবথেকে ইম্পর্ট্যান্ট পিলার, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং এক্সিকিউশন। অনেক লোকেরা সবসময় চিন্তা করে যে বাস একটি আইডিয়া রয়েছে, আসুন এবার শুরু করি। কিন্তু বিজনেস শুধুমাত্র আইডিয়ার পরে মোটেই চলে না। আইডিয়া ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকে বেশি প্রয়োজন হচ্ছে যে আপনি ওইটিকে মাটির পরে কিভাবে নিয়ে আসবেন। কোনো স্ট্র্যাটেজি ছাড়া যে কোনো বিজনেস আগে মোটেই বাড়তে পারে না। স্ট্র্যাটেজি মানে হচ্ছে একটি প্ল্যানিং, কিন্তু শুধুমাত্র ক্যালেন্ডার পরে মিটিং লেখার জন্য মোটেই নয়। আসলে স্মার্ট, গোল ওরিয়েন্টেড এবং অ্যাকশন রিভেন প্ল্যানিং। একবার আপনি চিন্তা করুন, যদি আপনাকে দিল্লি থেকে মুম্বাই যেতে হয়, তাহলে রাস্তা জানাটি খুব পরিমাণে প্রয়োজন। ঠিক তেমনই যখন আপনি নিজের বিজনেসটিকে কোনো একটি স্পেসিফিক লেভেল পর্যন্ত নিয়ে যেতে চান, সেটি 10 লক্ষ টাকা মাসের ইনকাম হোক বা 1 মিলিয়ন কাস্টমার্সের, তাহলে আপনাকে একটি রোড ম্যাপ প্রয়োজন পড়বে। স্ট্র্যাটেজিক প্ল্যানিং ওই একটি রোড ম্যাপ। সবথেকে ইম্পর্টেন্ট, আপনাকে বুঝতে হবে যে স্ট্র্যাটেজি এবং ট্যাকটিক্সের মধ্যে পার্থক্য কী। স্ট্র্যাটেজি একটি বড় চিন্তা হয়, একটি ওভারঅল ডাইরেকশন হয়, আর ট্যাকটিক্স ওই জায়গায় হয় যে দিন প্রতিদিনের একটি একটি স্টেপ
যেটি ওই ডাইরেকশনের দিকে সবসময়ের জন্য নিয়ে যায়। উদাহরণের জন্য, যদি আপনার স্ট্র্যাটেজি এইটি থাকে যে আমরা আমাদের প্রোডাক্টটিকে সম্পূর্ণ ভারতের মধ্যে পৌঁছাবো, তাহলে আপনার ট্যাকটিক্স হবে লোকাল ডিস্ট্রিবিউটরের সঙ্গে কথা বলা, ডিজিটাল মার্কেটিং চালানো, লজিস্টিক সিস্টেম ওই জায়গায় সেট করা ইত্যাদি। এবার এই জায়গায় প্রশ্ন ওঠে যে স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের শুরুটি কোন জায়গা থেকেই করবেন। স্টেপ 1, ক্লিয়ার একটি গোল ডিফাইন করুন। যতসময় পর্যন্ত আপনার কাছে একটি স্মার্ট গোল না থাকবে, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট, টাইম বাউন্ড, ততসময় পর্যন্ত আপনি সবসময়ের জন্য এখানে ওখানে নড়তে থাকবেন। উদাহরণ, আমাদের রেভিনিউ বাড়াতে হবে 80 বেগ, কিন্তু নেক্সট 6 মাসের মধ্যে 50 লক্ষ টাকার রেভিনিউ অ্যাচিভ আমাদের করতে হবে। এটি একটি ক্লিয়ার গোল। স্টেপ 2, কারেন্ট সিচুয়েশন অ্যানালাইজ করুন। সোয়াট অ্যানালাইসিস। আপনার বিজনেসটি এখন কোন পজিশনে রয়েছে, স্ট্রেংথ কী রয়েছে, উইকনেসেস কোন কোনটি রয়েছে, অপরচুনিটিস কী কী রয়েছে এবং থ্রেট কোন জায়গা থেকে আসতে পারে। আর যখন আপনি নিজের সত্যটি ওই জায়গায় জেনে যান, তখনই আপনি ওই জায়গায় সত্যিকারের একটি গ্রোথে বেড়ে যেতে পারেন। স্টেপ 3, লং টার্ম স্ট্র্যাটেজি ব্রেক করুন। শর্ট টার্ম অ্যাকশন 5 বছরের ভিজন সঠিক ভালো, কিন্তু আগামী 3 মাসে কি করবেন, আজকে কি করবেন, এর থেকেই সবসময় পার্থক্য আসে। বিগ ভিশনটিকে ছোট ছোট মাইলস্টোনে সবসময় ভাগুন এবং প্রত্যেক মাইলস্টোনের জন্য একটি রেসপন্সিবল পারসন অ্যাসাইন করুন। কোনো অ্যাকাউন্টেবিলিটি ছাড়া যে কোনো কাজটি টাইম মতো মোটেই হয় না। স্টেপ 4, টাইম ম্যানেজমেন্ট এবং এক্সিকিউশন ফ্রেমওয়ার্ক সবসময়ের জন্য সেট করবেন। প্ল্যানিং করাটি খুবই সহজ, কিন্তু ওইটিকে কনসিস্টেন্টলি এক্সিকিউট করাটি সবথেকে বড় একটি চ্যালেঞ্জ হয়। এর জন্য কিছু পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক আপনি ব্যবহার করতে পারেন, যেমন ওকার বা ক্যানভান বোর্ড বা টেলি স্ট্যান্ড আপ। ইন্ডিয়ান স্ট্যান্ড আপ ইকোসিস্টেমের মধ্যে অনেক এরকম ধরনের বিজনেস রয়েছে যেটা শুধুমাত্র স্মার্ট এক্সিকিউশনের বলের পরেই গেমটি জিতে নিয়েছে। উদাহরণ যদি আমরা নিই, তাহলে ফার্ম ইজি। যখন ইনি কোনো বিজনেস শুরু করেছিল, তখন ওই জায়গায় অনলাইন মেডিসিন ডেলিভারি অলমোস্ট নন এক্সিস্টেন্ট ছিল। তারা ক্লিয়ার স্ট্র্যাটেজিক ভিশনের সঙ্গে নিজের ফুলফিলমেন্ট সেন্টার, লজিস্টিক এবং মার্কেটিংটিকে পারফেক্টলি ওই জায়গায় এক্সিকিউট করেছিল। আস্তে আস্তে করে কম্পিটিশনটি ওই জায়গায় বেড়ে গেল, কিন্তু ফার্ম ইজির কাছে একটি স্ট্রং এক্সিকিউশন সিস্টেম ছিল, যার কারণ সে ওই জায়গায় সবসময় সার্ভাইভই নয়, আসলে গ্রো করে গেল। এবার আমরা যদি কথা বলি প্ল্যানিংয়ের মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট অ্যাঙ্গেলের ব্যাপারে, রিসোর্স ম্যানেজমেন্ট। অনেক কয়বার প্ল্যানিং তো সবসময় সঠিকই হয়, কিন্তু রিসোর্স অ্যালোকেশন ওই জায়গায় গড়বড় হয়ে যায়। মানে হচ্ছে যে আপনার কাছে যে পয়সা, লোকেরা এবং সময় রয়েছে, ওইটি কোন জায়গায় আপনি খরচা করছেন। একটি স্টার্টআপের শুরুর দিনেতে রিসোর্সেস ওই জায়গায় লিমিটেড থাকে। ওই সময় আপনাকে ডিসাইড করতে হবে যে কি এখন ব্র্যান্ডিংয়ের পরে খরচা করা উচিত বা প্রোডাক্টিভ ডেভেলপমেন্টের পরে। একটি ফুল টাইম এমপ্লয় আমরা হায়ার করতে পারবো বা ফ্রিল্যান্সারের দিয়ে আমরা কাজ করাবো। এই সব কিছু ডিসিশনই আপনার স্ট্র্যাটেজিক ক্ল্যারিটির পরে সবসময় জন্য নির্ভর করে। স্ট্র্যাটেজি শুধুমাত্র গ্রোথের ব্যাপারে কথা বলে না, সেটা রিস্ক ম্যানেজমেন্টের একটি ভাগ থাকে। মনে করে নিন যে আপনি একটি বিজনেস কোনো জায়গায় শুরু করেছেন আর চিন্তা করেছেন যে একটি ক্লায়েন্টের পরে ডিপেন্ড থাকবেন। শুরুতে পয়সা ভালো আসে, কিন্তু ইমাজিন করো যে ওই ক্লায়েন্ট যদি হঠাৎ করে কাজ বন্ধ করে দেয়, তাহলে ওই জায়গায় কোলাপস করে যাবেন। স্ট্র্যাটেজি আপনাকে ডাইভার্সিফিকেশন শেখায়, প্রোডাক্ট লাইন্সের মধ্যে, ক্লায়েন্টের মধ্যে এবং রেভিনিউ স্ট্রিমের মধ্যে। একটি ভালো ইন্ডিয়ান এক্সাম্পল রয়েছে পোর্ট লাইফস্টাইল। অডিও এবং ওয়্যারেবলসের মধ্যে তাদের প্রোডাক্ট যখন মার্কেটে আসলো, তখন আগের থেকে অনেক বেশি কম্পিটিশন ছিল। JBL, সোনির মতো জায়ান্ট ওই জায়গায় রেডি ছিল, কিন্তু বোট ওই জায়গায় স্ট্র্যাটেজিক্যালি নিজের প্রাইসিংটি, মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশনটিকে এরকমভাবে ম্যানেজ করেছিল যে তারা একটি ইউথ ব্র্যান্ডে পরিণত হলো। তারা নিজের টার্গেট অডিয়েন্সটিকে ওই জায়গায় ডিপলি বুঝলো এবং তার হিসেবে প্রত্যেকটি হিসেব এবং স্টেপ উঠলো। এক্সিকিউশনের মধ্যে সবথেকে বড় একটি জিনিস যেটি ফেল হয়, ওইটি হচ্ছে প্রোক্রাস্টিনেশন। অনেক অন্টারপ্রেনার্স প্ল্যান অনেক কিছু করে, কিন্তু অ্যাকশন মোটেই নেয় না। তারা মনে করে যে তারা আরেকটু কিছু পারফেক্ট যদি করে নেয় তারপরে লঞ্চ করবে, কিন্তু সাকসেস তারা ওই জায়গায় পায় যেটি ইমপারফেক্ট অ্যাকশন তারা নিয়ে নেয়।
আরেকটি খুব প্রয়োজনীয় একটি ভাগ রয়েছে রিভিউ অ্যান্ড অ্যাডাপ্টেশন। স্ট্র্যাটেজিক প্ল্যানিং কোনো স্ট্যাটিক জিনিস মোটেই নয়। মার্কেট সবসময় যেন পরিবর্তন হয়, টেকনোলজি পরিবর্তন হয়, কাস্টমারের নিডটি পরিবর্তন হয়। এই কারণে প্রত্যেক মাসে, প্রত্যেক 3 মাসেই আপনাকে নিজের স্ট্র্যাটেজিটিকে রিভিউ করা উচিত যে কি এটি কাজ করছে, কি করছে না, আর তারপরে ওই হিসাবে সবসময় যেন পরিবর্তন করা উচিত। এবার কিছু প্র্যাকটিক্যাল টিপস। 1. উইকলি প্ল্যানিং এবং রিভিউ মিটিং সবসময় যেন রাখবে। পড়তো এবং সব টিমের সঙ্গে মিশে সপ্তাহে একদিন গোলটি চেক করবেন। আর 2. ডেলি টপ 3 গোল সবসময় যেন সেট করবেন। প্রত্যেক দিনের শুরুটি 3টি সব থেকে প্রয়োজন কাজ দিয়েই করবেন। 3 হচ্ছে ট্র্যাক এভরিথিং। কি কাজ হয়েছে, কত টাইম লেগেছে, কি রেজাল্ট এই জায়গায় এসেছে, ডেটা দিয়ে কি কাজ করেছেন, গ্যাসের সঙ্গে মোটেই করবেন না। 4. সেট ডেডলাইন উইথ ওনার্স। প্রত্যেক কাজের জন্য একটি দায়িত্ববান ব্যক্তি সবসময় জন্য ফিক্স করবেন। স্ট্র্যাটেজিক এক্সিকিউশনের আরেকটি সিক্রেট রয়েছে ফোকাস। অনেক এন্টারপ্রেনার্স একসঙ্গে অনেকগুলি জিনিস সবসময় জন্য করতে চায়, মাল্টিপল প্রোডাক্টস, মাল্টিপল প্ল্যাটফর্মস, সব কিছু একসঙ্গে। কিন্তু শুরুতে এই সব কিছু এবং এই ফর্মুলাটি ফেল হয়ে যায়। আপনাকে লেজার শার্প ফোকাস সবসময় প্রয়োজন পড়বে। একটি জিনিসকে ধরুন, মাস্টার করুন, তারপরে আরেকটির পরে যাবেন। তাহলে আসো যে আজকে আমরা কি শিখেছি। স্ট্র্যাটেজিক শুধুমাত্র পেপার উপরে তৈরি করা প্রেজেন্টেশন মোটেই নয়, ওটি আপনার বিজনেসের একটি নিঃশ্বাস হয়। এক্সিকিউশন তার একটি হার্ট বিটের মতো হয়। প্রত্যেক দিন কাজ সবসময় হতেই থাকবে, তখনই ওই জায়গায় রেজাল্ট আসবে। গোল ছাড়া অ্যাকশন একদম বেকার, এবং অ্যাকশন ছাড়া ডাইরেকশনের। তাহলে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং ডিসিপ্লিন এক্সিকিউশন আপনার সবথেকে বড় একটি অস্ত্র। বিজনেসের মধ্যে সাকসেস শুধুমাত্র চিন্তা করলেই আসে না, আর না শুধুমাত্র প্ল্যানিংয়ের কারণে আসে। আসল ম্যাজিক হয় ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের মধ্যে। তৃতীয় পিলার হচ্ছে পাওয়ারফুল ব্র্যান্ডিং এবং স্মার্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। এবার একটি প্রশ্ন আপনি সবসময় চিন্তা করুন যে দুটি ক্যাফে রয়েছে, দুটির মধ্যেই কফির টেস্ট একদম এক ধরনের, কিন্তু একটি ক্যাফে প্রত্যেক সময় কাস্টমারের সঙ্গে সবসময়ের জন্য ভরা থাকে এবং দ্বিতীয়টি সবসময় খালি। কারণ কি? কারণ হচ্ছে এবং উত্তর হচ্ছে সম্পূর্ণ ব্র্যান্ডিং এবং মার্কেটিং। যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের আসল ভ্যালু তখনই আমাদের সামনে আসে যখন লোকেরা ওইটিকে জানার চেষ্টা করে, ওর সঙ্গে কানেক্টেড অনুভব করে এবং অন্যদেরকে তার ব্যাপারে সবসময়ের জন্য বলে। এটি সবসময় কাজ করে ব্র্যান্ডিংয়ের মধ্যে। ব্র্যান্ডিং কি? ব্র্যান্ডিং ওই একটি এক্সপেরিয়েন্স যেটি লোকেরা আপনার বিজনেস থেকে সবসময়ের জন্য অনুভব করে। তারা ওই ওয়াইব যেটি আপনার নামের থেকে আসে, ওই বিশ্বাস যেটি লোকেরা আপনার প্রোডাক্টের পরে সবসময়ের জন্য করে। একটি ব্র্যান্ড ওই একটি প্রতিজ্ঞা হয় যেটি আপনার কাস্টমারের সঙ্গে সবসময়ের জন্য করেন এবং তারপর ওইটিকে পূরণও করো। ইন্ডিয়ান এক্সাম্পল যদি আমরা নিই, আমুল। টেস্ট অফ ইন্ডিয়া শুধুমাত্র একটি ট্যাগলাইন মোটেই নয়, এটি একটি ভাবনা। যখন কোনো আমুল ব্যাটার কেনে, সে শুধুমাত্র ওই জায়গায় বাটারটি মোটেই কেনে না, সে ওই জায়গায় কোয়ালিটি, লেগেসি এবং বিশ্বাস একটি সিম্বল কেনে। এটি হচ্ছে স্ট্রং ব্র্যান্ডিং। এবার এই জায়গায় প্রশ্ন ওঠে যে আপনার বিজনেসের ব্র্যান্ডিংটি কেমন থাকা উচিত। সর্বপ্রথম ব্র্যান্ড আইডেন্টিটি। ব্র্যান্ডের নাম, তার লোগো, ট্যাগলাইন, কালার প্যালেট, টোন অফ ভয়েস, এই সব কিছু জিনিস এক জায়গায় হয়ে তোমার একটি আইডেন্টিটি তৈরি করে। কিন্তু আইডেন্টিটি তখনই এই জায়গায় কাজ করবে যখন তার পেছনে একটি ক্লিয়ার ইমোশন থাকবে। উদাহরণের জন্য, যদি আপনার কোম্পানি ইউটিকে সবসময়ের জন্য টার্গেট করছে, তাহলে আপনার ব্র্যান্ডিং বোল্ড ওই জায়গায় এনার্জেটিক এবং ট্রেন্ডি থাকা উচিত। যদি আপনি ওই জায়গায় হেলথ কনসিয়াস লোকেদেরকে সবসময়ের জন্য টার্গেট করছেন, তাহলে ব্র্যান্ডিং কাম, ন্যাচারাল এবং ট্রাস্টওয়ার্থি সবসময়ের জন্য থাকা উচিত। ব্র্যান্ডিংয়ের সবথেকে বড় একটি রুল হচ্ছে যে ক্ল্যারিটি এবং কনসিস্টেন্সি। ক্ল্যারিটির মানে হচ্ছে লোকেরা সবসময় জানতে চাবে যে আপনি কি করেন এবং ওইটি কেন এত ভ্যালুয়েবল। কনসিস্টেন্সির মানে হচ্ছে যে প্রত্যেক জায়গাতে আপনার ব্র্যান্ডের সেম ভয়েসটি, সেম ফিল সবসময়ের জন্য থাকা উচিত, যেটি আপনার ওয়েবসাইট হোক, সোশ্যাল মিডিয়া হোক বা কাস্টমার সার্ভিস কল। এবার আমরা কথা বলি দ্বিতীয় ভাগের, মার্কেটিং। মার্কেটিংয়ের মানে হচ্ছে
নিজের প্রোডাক্ট বা সার্ভিসটিকে সঠিক লোকেদের পর্যন্ত সঠিক সময়ের পর্যন্ত সঠিকভাবে সবসময়ের জন্য পৌঁছানো। আজকের সময়ের মধ্যে মার্কেটিংয়ের দুটি পাওয়ারফুল টুল রয়েছে, ডিজিটাল মার্কেটিং এবং কন্টেন্ট মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর চাই ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, ইমেল মার্কেটিং এবং পেড অ্যাডস, গুগল অ্যাডস, মেটা অ্যাডস ইত্যাদি। এগুলি ব্যবহার করা আসা উচিত। একটি ছোট্ট বিজনেস যদি স্মার্ট ডিজিটাল মার্কেটিং করে তাহলে সে বড় ব্র্যান্ডকে টক্করও দিতে পারে। উদাহরণ যদি আমরা নিই তাহলে ওয়েকফিট একটি বেঙ্গালুরু বেসড স্টার্টআপ, যেটি নিজের মেমোরি ফোন ম্যাট্রিক্সটিকে ডাইরেক্ট টু কনজিউমার মডেল পর্যন্ত বিক্রি করেছে এবং শুধু সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি করে একটি জায়ান্ট তারা তৈরি করেছে। কন্টেন্ট মার্কেটিংয়ের মানে হচ্ছে লোকেদেরকে ভ্যালু দেওয়া, কোনো কিছু বিক্রি না করে। ব্লগ লেখা, ভিডিওস তৈরি করা, পডকাস্ট করা, এই সব কিছু আপনার বিজনেসটিকে সবসময়ের জন্য এক্সপার্ট করে তোলে। যখনই লোকেরা আপনার কন্টেন্ট থেকে লাভ সবসময়ের জন্য উঠোয় তখন তারা আপনার পরে সবসময় ট্রাস্ট করে এবং ট্রাস্টই সব থেকে শক্তিশালী একটি কারেন্সি হয়। মার্কেটিংয়ের কোর হয় কাস্টমার সাইকোলজিকে সবসময়ের জন্য বোঝা। লোকেরা ইমোশনের সঙ্গে সবসময় কেনে এবং লজিকের সঙ্গে জাস্টিফাই করে। আপনাকে এটি সবসময় বুঝতে হবে যে আপনার কাস্টমার কি অনুভব করে, কি তারা চায় এবং কোন কোন চ্যালেঞ্জেসগুলিকে তারা নিয়ে একসঙ্গে চলে। তারপর নিজের ব্র্যান্ডটিকে ওই ব্যথার একটি সমাধান আপনি করে নিন। আর একটি খুব ইম্পর্টেন্ট জিনিস রয়েছে ইউনিক সেলিং প্রপোজিশন, ইউএসপি। কোন জিনিসটি আপনাকে বাকি কম্পিটিটর থেকে একটু আলাদা করে? আপনার সার্ভিস কি ওই জায়গায় তেজ রয়েছে? আপনার প্রোডাক্ট কি খুব কোয়ালিটিপূর্ণ রয়েছে? আপনার কাস্টমার সাপোর্ট কি ওই জায়গায় ভালো রয়েছে? আমরা সব কিছুই যদি করি, এই স্ট্র্যাটেজি যদি আপন করি তাহলে কেউ আপনাকে মোটেই মনে রাখবে না। আর যদি আমরা এই কাজটিকে সব থেকে ভালো আমরা করতে পারি তাহলে লোকেরা আপনাকে খুঁজে বের করবে। ব্র্যান্ডিং এবং মার্কেটিংটিকে অনেক স্ট্রং করার জন্য কিছু ইম্পর্টেন্ট স্টেপ। আপনার আইডিয়াল কাস্টমার কি? তার বয়স, তার লোকেশন, ইনকাম, ইন্টারেস্ট কী কী রয়েছে। যতসময় পর্যন্ত আপনি এটি না জানতে পারবেন যে কার সঙ্গে কথা বলছেন, আপনার মার্কেটিং ওই জায়গায় ইউজলেস রয়েছে। 2, ক্লিয়ার মেসেজিং সবসময় তৈরি করবেন। আপনি কি অফার করেন, কেন আপনি এত ভ্যালুয়েবল, এটি একটি সিম্পল লাইনে বলে দেওয়া উচিত। 3, মাল্টি চ্যানেল প্রেজেন্স সবসময় তৈরি করবেন। শুধুমাত্র একটি প্ল্যাটফর্মের পরে ডিপেন্ডেন্ট মোটেই থাকবেন না। ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, ইমেল সব কিছুই কাজে আনবেন। 4, কমিউনিটি তৈরি করুন। শুধুমাত্র কাস্টমার মোটেই নয়, একটি ট্রাইব তৈরি করুন যেটি আপনার ব্র্যান্ডের সঙ্গে সবসময় কানেক্টেড অনুভব করে। ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট লিস্ট বা টেলিগ্রাম লিস্ট চ্যানেল সঙ্গে সবসময়ের জন্য শুরু করতে পারেন। 5, সোশ্যাল প্রুফ সবসময়ের জন্য দেখাবেন। টেস্টিমোনিয়াল, কেস স্টাডি, রিভিউজ এই সব কিছু লোকেদের ট্রাস্টকে সবসময়ের জন্য বাড়ায়। আর 6, ভ্যালু ফার্স্ট অ্যাপ্রোচ আপন করুন। প্রথমে ভ্যালু দিন, তারপরে ওই জায়গায় আস্ক করুন। ফ্রি গাইড, ওয়েবিনার এবং ফ্রি কনসালটেশন দিয়ে ওই জায়গায় রিলেশনশিপটি একদমই বিল্ড করবেন। এবার আরেকটি কথা খুব ইম্পর্টেন্ট রয়েছে, ব্র্যান্ডিং এবং মার্কেটিং কোনো দিন ওয়ান টাইম টাস্ক মোটেই হয় না, এটি অনগোয়িং একটি প্রসেস হয়। মার্কেটের মধ্যে ট্রেন্ড সবসময়ের জন্য পরিবর্তন হতেই থাকে। যে স্ট্র্যাটেজি আজকে কাজ করছে প্রয়োজন মোটেই নয় যে ওইটি 6 মাস পরেও অতই বেশি পরিমাণে এফেক্টিভ থাকবে। এই কারণে সব দিন আপনাকে টেস্ট, মেজার এবং অ্যাডাপ্ট করতেই থাকতে হবে। ইন্ডিয়ান মার্কেটের মধ্যে আজকের সময় রিলস, শর্টস এবং বাইট সাইড কন্টেন্ট অনেকই দ্রুত গতিতে গ্রো করেই যাচ্ছে। ভিজুয়াল ব্র্যান্ডিং এবং স্টোরি টেলিং এখন ব্র্যান্ড রেকলের নতুন একটি রাস্তা তৈরি হয়ে গেছে। আপনার বিজনেসটি যতই বেশি প্রোডাক্ট বেস হোক বা সার্ভিস বেস হোক, একটি জিনিস সম্পূর্ণভাবে ক্লিয়ার থাকা উচিত যে আপনাদের লোকেদের ব্রেনের মধ্যে একটি জায়গা করতে হবে, বাস মার্কেটের মধ্যেই জায়গা নয়। আর এটি তখনই হবে যখন আপনার ব্র্যান্ডটি ওই জায়গায় লাউড নয়, আসলে ক্লিয়ার থাকবে। আর আপনার মার্কেট ওই জায়গায় ফ্ল্যাশি নয়, ফোকাস থাকবে। শেষে একটি জিনিস মনে করে রাখবেন যে ব্র্যান্ডিং আপনাকে একটি পরিচয় দেয়, মার্কেটিং আপনাকে বুস্ট দেয় এবং দুটি এক জায়গায় হয়ে আপনাকে গ্রোথ দেয়। যদি
আপনি সঠিকভাবে এই দুটি পিলার্সকে ধরে রাখেন, তাহলে আপনার বিজনেসের নামটি লোকেরা সবসময় মনে করে রাখবে, ফিল করবে এবং অন্যদেরকে সবসময়ের জন্য বলবে। প্রত্যেক এন্টারপ্রেনার একটি স্বপ্ন নিয়ে সবসময়ের জন্য চলে, গ্রোথ, স্কেল এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম। কিন্তু এই সব কিছু প্রাপ্ত করার জন্য যে জিনিসটি সবথেকে বেশি পরিমাণে কাজ করে ওইটি হচ্ছে সিস্টেম এবং প্রসেসের একটি স্ট্রং ফাউন্ডেশন। চতুর্থ পিলার হচ্ছে যে সিস্টেম, প্রসেসেস এবং অটোমেশনের একটি শক্তি। এবার একটি সত্য শুনুন, আপনি যতই ভালো হন নাকি আপনি একা সব কিছু মোটেই করতে পারবেন না। যদি আপনার বিজনেসটি প্রত্যেক ছোট ছোট জিনিসের মধ্যে আপনার ইনভলভমেন্ট সবসময় চায়, তাহলে ওইটি বিজনেস মোটেই নয়, আসলে এটি একটি চাকরি। আর যত সময় পর্যন্ত তার মধ্যে সিস্টেম থাকবে না, আপনি ওই চাকরি থেকে বের হতে পারবেন না। সিস্টেম ওই একটি ইনভিজিবল ইঞ্জিন হয় যেটি আপনার টিমটিকে, আপনার কাস্টমারকে এবং আপনার অপারেশনটিকে স্মুথ সবসময় করে তোলে। কোনো সিস্টেম ছাড়া কোনো বিজনেস করাটি ঠিক তেমনই যেমন কোনো রোডম্যাপ ছাড়া কোনো জার্নিতে বের হয়ে পড়া। এবার আপনি চিন্তা করুন, যখন ডমিনোস পিৎজা প্রত্যেকবার 30 মিনিটের মধ্যে ডেলিভারি করে দেয়, তাহলে তারা কি কোনো সুপার হিরোর কারণে ওইটি হয়? মোটেই না, ওইটি সিস্টেমের কারণে সবসময়ের জন্য হয়। প্রত্যেক প্রসেস, অর্ডার নেওয়ার নিয়ে ডেলিভারি পর্যন্ত এতই গোপনের সঙ্গে সবসময়ের জন্য ডিফাইন থাকে যে প্রত্যেক স্টেপ ওই জায়গায় জানতে পারে যে নেক্সট স্টেপ কী। আর এটি হচ্ছে স্কেলেবল সিস্টেমের একটি জাদু। এবার এটি প্রশ্ন ওঠে যে সিস্টেমটিকে কিভাবে আপনি তৈরি করবেন। সর্বপ্রথম বোঝার চেষ্টা করুন যে সিস্টেম কিছু ডকুমেন্টেড প্রসেস প্লাস টুলস প্লাস অ্যাকাউন্টেবিলিটি। একটি ডকুমেন্টেড প্রসেস, প্রত্যেক টাস্কটিকে ডিটেইলি সবসময় লিখুন যে ওটিকে আপনি কিভাবে করতে পারবেন। যেমন কাস্টমার ইনকোয়ারির উত্তর আপনি কিভাবে দেবেন, নিউ এমপ্লয়িকে কিভাবে আপনি ট্রেন করবেন, সোশ্যাল মিডিয়ার পরে পোস্ট কখন এবং কিভাবে করা হবে। যখন আপনি প্রত্যেক প্রসেসটিকে ক্লিয়ারলি ডকুমেন্ট সবসময়ের জন্য করেন, তখন আপনার টিমটি কোনো কিছু না শুনে কাজ করতেই থাকে, আর এটি কনসিস্টেন্সি সবসময়ের জন্য নিয়ে আসে কাজের মধ্যে। 2. টুলস। প্রত্যেক প্রসেসকে স্মুথ এবং ফাস্ট করার জন্য সঠিক একটি টুল খুব পরিমাণে প্রয়োজন পড়ে। আজকের সময় প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস যেমন ট্রেলো, আসানা, নোটিয়ান এবং ক্রিএমিটো টুলস এরকম ধরনের, যেটি হবে হাবস্পট, সেলসফোর্স আপনার প্রোডাক্টিভিটিকে অনেক কয়েকগুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। ছোট বিজনেসেসের জন্য গুগল ওয়ার্ক স্পেস, হোয়াটসঅ্যাপ বিজনেসেস এপিআই, ক্যানভা, জোহো বুকসের মতো কিছু টুলস অনেকই বেশি পরিমাণে পাওয়ারফুল সবসময়ের জন্য প্রমাণিত হতে পারে। টুলস আপনার ম্যানুয়াল এফোর্টটিকে খুব পরিমাণে কম করে এবং হিউম্যান এরারটিকে ওই জায়গায় কম করে দেয়। 3. অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম তখনই ওই জায়গায় কাজ করে যখন প্রত্যেক মানুষ এটি জানতে পারে যে তার দায়িত্বটি কী। এর জন্য তাকে প্রত্যেক দিন এবং রেসপন্সিবিলিটি সবসময়ের জন্য ডিফাইন করতে হয়। প্রত্যেক টাস্কের জন্য একটি ওনার সবসময়ের জন্য থাকা উচিত, যেটির জন্য রেজাল্টের জন্য আনসারেবল জন্য দাঁড় করানো যায়। এবার আমরা কথা বলি অটোমেশনের, যেটি আজকের সময় একটি গেম চেঞ্জার। অটোমেশনের নামে হচ্ছে রিপিটেটিভ টাস্কটিকে টেকনোলজির সাহায্যে অটো পাইলটের পরে সবসময় নিয়ে আসা। উদাহরণের জন্য, যদি কেউ আপনার ওয়েবসাইটের পরে ইনকোয়ারি ফর্ম সবসময় ভরে, তাহলে অটোমেশনের দ্বারায় অটো রেসপন্ড ইমেল যেতে পারে। আপনার টিমকে ওই জায়গায় লিডার একটি নোটিফিকেশন তারাও পেতেও পারে। লেট সিআরএমের মধ্যে সবসময় আপডেট হতে পারে এবং নেক্সট 7 দিন পর্যন্ত ফলো আপ ইমেল সিরিজে ওই জায়গায় অটো ট্রিগার হতে পারে। একবার চিন্তা করুন যে একটি সিম্পল প্রসেসটিকে যদি আপনি কিছু টাচ না করে সম্পূর্ণভাবে ম্যানেজ করে নিন, তাহলে এটি পাওয়ার হচ্ছে অটোমেশনের। কিছু পপুলার অটোমেশন টুল রয়েছে, জাপিয়ার, মেক, ইন্টিগ্রোমার্ট। ইমেল অটোমেশনের জন্য ক্যালেন্ডলি, অ্যাপয়েন্টমেন্টটিকে সবসময় সেলফ স্কেডিউল করার জন্য ট্যালি, গুগল ফর্মস, ফিডব্যাক এবং ডেটা কালেকশনের জন্য ক্লিকআপ, নোশন, ওয়ার্কফ্লো অটোমেশন এবং টাস্ক ট্র্যাকিংয়ের জন্য। ইন্ডিয়ান বিজনেস ইকোসিস্টেমের মধ্যে বেশিরভাগ লোকেরা অটোমেশনের থেকে একটু ভয় পায়, কারণ তারা এটি অনুভব করে যে এটি খুবই কস্টলি এবং কমপ্লেক্স রয়েছে। কিন্তু সত্য এইটি যে এই শুরুটি
শুধুমাত্র বেসিক টুল থেকে সবসময় আমরা করতে পারি। এবার বড় একটি ইম্পর্টেন্ট মাইন্ডসেট শিফটের কথা আমরা আলোচনা করি। ওনারের সঙ্গে অপারেটর হবার একটি কথা আপনি ছেড়ে দিন। যদি আপনি প্রত্যেক কাজের মধ্যে ঢুকে থাকেন তাহলে বিজনেস কোনো দিন গ্রো করতে পারে না। আপনাকে প্রসেসেস তৈরি করে ওইটিকে সবসময়ের জন্য ডেলিগেটেড করতে হবে। ডেলিগেশনের মানে এটি মোটেই নয় যে আপনি দায়িত্বটি ওই জায়গায় ছেড়ে দিচ্ছেন। এর মানে এইটি যে আপনি বিগার পিকচারের পরে একটু ফোকাস দিচ্ছেন। সিস্টেমাইজেশনের সবথেকে বড় একটি লাভ কি? স্কেলেবিলিটি। যদি আপনি আজকে 10টি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারছেন তাহলে সিস্টেম তৈরি করে 100 বা 1000 ক্লায়েন্ট ওই জায়গাতে হ্যান্ডেল করতে পারবেন, সেটিও কোনো বার্ন আউট না করে। টিম এফিসিয়েন্সি। প্রত্যেক স্টাফ মেম্বারকে সম্পূর্ণ ক্লিয়ার থাকে যে কখন কি করতে হবে। এর থেকে কনফিউশন কম এবং পারফরমেন্স বেশি পরিমাণে বাড়ে। টাইম ফ্রিডম। যখন বিজনেস সিস্টেমের পরে সবসময় চলে তখন আপনাকে মাইক্রো ম্যানেজ মোটেই করতে হয় না। আপনি বিজনেসের মধ্যে মোটেই নয়, আসলে বিজনেসের মধ্যেই কাজ করতে পারবেন। এবার আমরা বুঝি সিস্টেম তৈরি করার প্রসেসটিকে 5টি সহজ স্টেপের মধ্যে। একটি হচ্ছে যে প্রত্যেক দিন কোন কোন কাজটি আপনি বারে বারে করে করছেন, যেমন কাস্টমার ফলো আপ, অর্ডার ট্র্যাকিং, পেমেন্ট রিমাইন্ডার, রিপোর্ট তৈরি করা। এইগুলিকে সবসময়ের জন্য লিস্ট করবেন। 2, স্টেপে স্টেপ ইনস্ট্রাকশন সবসময়ের জন্য লিখবেন। প্রত্যেক টাস্কটিকে ছোট ছোট স্টেপের মধ্যে ভেঙে ফেলবেন। এমনভাবে চিন্তা করবেন যে কোনো নতুন একজন ব্যক্তি ওটিকে পড়ে খুব সহজেই করতে পারবে। 3, রাইট টুল সবসময়ের জন্য খোঁজার চেষ্টা করুন। প্রত্যেক টাস্কটিকে এফিশিয়েন্ট করার জন্য কোন কোন টুলটি সবথেকে বেশি কার্যকরী হবে ওইটি নির্ধারিত করুন। 4, অ্যাসাইন ওনারশিপ। প্রত্যেক সিস্টেমের জন্য একটি দায়িত্ববান মানুষ আপনি নির্ধারিত করুন। এর থেকে সবসময়ের জন্য ক্ল্যারিটি আসে এবং এক্সিকিউশন খুব পরিমাণে স্মুথ হয়ে যায়। 5, টেস্ট এবং রিফাইন সবসময় করুন। যে সিস্টেমটি তৈরি করার পরে ওইটিকে অ্যাকচুয়ালি সবসময় ব্যবহার করুন যে সব কিছুকে সঠিকভাবে চলছে কি না, কোন জায়গায় বটল নেক্স রয়েছে, তারপরে তার মধ্যে একটু সুধারণ করুন। আর একটি খুবই ইম্পর্টেন্ট কথা, সিস্টেমাইজেশন এবং হিউম্যান টাচটিকে সবসময়ের জন্য ব্যালেন্স করা উচিত। প্রত্যেক জিনিস অটোমেট মোটেই করা উচিত নয়, স্পেশালি যখন কোথাও কাস্টমার এক্সপিরিয়েন্সের ব্যাপার হয়। কিছু এরিয়াসের মধ্যে পার্সোনাল অ্যাটেনশন খুব পরিমাণে প্রয়োজন পড়ে, যেমন কনফ্লিক্ট রেজুলেশন, হাই ভ্যালু ক্লায়েন্ট ডিলিং বা ব্র্যান্ড স্টোরি টেলিং। রিয়েল লাইফ ইন্ডিয়ান এক্সাম্পল যদি আমরা নিই তাহলে আরবান ক্লাব। এবার আরবান কোম্পানি, উনি সর্বপ্রথম নিজের সার্ভিস প্রোভাইডারের পারফরমেন্সটিকে স্কোর কার্ডের সিস্টেমের সঙ্গে সবসময়ের জন্য ম্যানেজ করেছিল। এর থেকে কোয়ালিটি কন্ট্রোল অনেক বেশি সহজ হয়ে গেল এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন বেড়ে গেল। তারপর অ্যাপ বেসড ট্র্যাকিং এবং ফিডব্যাক অটোমেশনের দ্বারা কাস্টমার ট্রাস্টটিকে অনেক বেশি স্ট্রং করলো। এইভাবে সে স্ট্রং সিস্টেম তাকে ইন্ডিয়ার বিগেস্ট হোম সার্ভিস প্ল্যাটফর্মের মধ্যে পরিবর্তন করে দিল। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানান এবং আগে আপনি কোন বিষয়ে জানতে চান সেটিও জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। ফ্রেন্ডস, আপনার কাছে একটি অনুরোধ এবং রিকোয়েস্ট রয়েছে যে আপনি তো ভিডিওটি পুরোটাই দেখেন এবং শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। ফ্রেন্ডস, যদি আপনার এই কন্টেন্ট সত্যি ভালো লাগে, যদি আপনার মনে হচ্ছে এই জ্ঞান সবার কাছে পৌঁছক, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন দেয় আরও ভালো ভালো কন্টেন্ট আনার জন্য।